গতকালকে সারাটা দিন আমি এই খবরটার অপেক্ষায় ছিলাম। আমার ধারণা আরো অনেকেই এই অপেক্ষাটায় ছিলেন। আমি নিজে বার দুয়েক চেষ্টা করছি তার সঙ্গে একটু কথা বলার, যে কোনোভাবে একটা মেসেজ পাই কিনা, তার মনোভাবটা জানতে পারি কিনা। শেষ পর্যন্ত রাতের বেলায় জানলাম যে ভক্তদের একটা অনুষ্ঠানে সাকিব আল হাসান বলছেন যে তামিমের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে তামিমের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তামিম খুব দ্রুত ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। পরে একটা দুর্দান্ত স্ট্যাটাস দিচ্ছেন, যেখানে শেষ করছেন যে আমার ভাই তামিম মাঠে ফিরে আসুক, এটা আমি চাই। এই যে ভাই বলাটা, এই যে আজকে চরম একটা সময় এসে সাকিবের মুখ থেকে বেরোলো যে সত্যি তামিম তার ভাই, যে জিনিসটা আমরা এক যুগেরও বেশি সময় ধরে জানতাম যে সাকিব তামিম দুই ভাই। আমরা বাংলাদেশের দুজন হিরোকে জানতাম আমাদের মাথার একটা মণি হিসাবে, একট একটা মণি হিসাবে। সেই বাঁধনটা তো ছেড়ে গেছিল, সেই বাঁধনটা অনেক দুর্বল হয়ে গেছিল। তার চেয়ে বেশি কেচ্ছা কাহিনী হয়েছে এটা নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। ওরা যত না আলাদা হয়ে গেছে, তার চেয়ে আমরা জাতি হিসাবে আলাদা হয়ে গেছিলাম। এরকম একটা সময়ে তামিম যখন মৃত্যুর খুব কাছে শুয়ে আছে, তখন সাকিব আবার ফেসবুক পোস্ট দিয়ে বলল যে তামিম তার ভাই। এই যে সব ভুলে এই একটা চূড়ান্ত সময় এক হওয়া, এই গত 4 দিনের যে ঝড়টা গেল সাকিব তামিমের ওপর দিয়ে, আমি মনে করি এইটা আমাদের এই সময়ের সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, তামিম খুব দ্রুত আবার ফিরে আসবে মাঠে। সাকিবও মাঠে ফেরার জন্য সব ধরনের প্রস্তুত। অন্যান্য ঝামেলা তো জীবনে থাকবেই। দেখেন, পুরো ঝামেলা মুক্ত কেউ হইতে পারবে না জীবনে, এটা হয় না। সেই জায়গাটায় সাকিব যে আরেকবারের মতো বলল যে তামিম আমার ভাই, শুধু বলল না, সাকিবের বাবা মা দুজনে তামিমকে দেখতে গেলেন, সেখানে বসে সাকিবের বাবা বললেন যে না, তামিম আমার ছেলের মতো না, আমার ছেলেই বলা যায়। কারণ তামিমের বাবা ইকবাল ভাই আর আমি খেলোয়াড়ি জীবনের বন্ধু ছিলাম। আজকে এই যে ইউনিটি, এই ইউনিটিটা সবচেয়ে বড় পাওয়া হলো। 20 তারিখ থেকে 24 তারিখ আমাদের উপর থেকে একটা ঝড় গেছে, আমাদের ক্রিকেটের দুই হিরোর উপর থেকে। সেই ঝড়টা কেমন ছিল সেটা একটু শুরুতে বলবো। বেশি করে একটু বলি না, একটু সাকিব তামিম কেমন এক ছিল, কেমন ভাবে আলাদা হলো, এবং এই পিছনের গল্পটা একটু মনে করার চেষ্টা করি, এবং কি স্বপ্ন দেখি এদের নিয়ে, সেই গল্পটা একটু মনে করার চেষ্টা করি। 20 তারিখ ছিল তামিম ইকবালের জন্মদিন। ওই দিনটা সাকিবকেও মনে রাখতে হবে, কারণ ওই দিনটা বেশ কিছুদিন স্ট্রাগল করার পরে সাকিব আল হাসান ওই দিনে কিন্তু বোলিং এর অনুমতি পাচ্ছেন, মানে তার বোলিং অ্যাকশন শুদ্ধ বলে রায় দিচ্ছে ল্যাবরেটরি। ফলে দিনটা তামিমের জন্মদিন হলেও সাকিবের মনে রাখার মতো। আসলে এটা ছিল 4 দিনের ঝড়ের একটা শুরু মাত্র। এরপরে সাকিব তামিম দুইজনই ভালো মন্দ কয়েকটা খবর মাঝে দুদিনে পেলেন। 24 তারিখ আমরা ড্রামার একটা ভয়ানক রূপ দেখলাম। 24 তারিখ সাকিবের জন্মদিন। আমরা যারা ক্রিকেটের কথা বলি, ক্রিকেট নিয়ে একটু লেখালেখি করি, বিশেষত যারা প্রফেশনাল সাংবাদিকতা আছেন, তারা তো ওই দিন সকাল থেকে প্রস্তুতি নিচ্ছেন যে সাকিবের জন্মদিন নিয়ে বিশেষ কিছু করব। আমি মনে আছে আর্লি মর্নিং সাকিবকে নিয়ে একটা কন্টেন্টও ছেড়ে দিলাম। সেই কন্টেন্ট পাবলিশ হতে না হতেই পুরো বাংলাদেশ থমকে গেল। সাকিব তামিম তো বড় ব্যাপার না, পুরো বাংলাদেশ একবারে স্টপ হয়ে গেল। ঘন্টা দুয়েকের জন্য সম্ভবত বাংলাদেশের সমস্ত ক্রিকেট ভক্ত, অ্যাকচুয়ালি যারা ক্রিকেট জানেন না, তারাও নিঃশ্বাস বন্ধ করেছিলেন। কারণ তামিম ইকবাল বিকেএসপির মাঠে হার্ট অ্যাটাক করছেন। সেখান থেকে ওইখানের স্থানীয় হাসপাতালে তাকে অ্যাকচুয়ালি ওই যে যেটা আমরা অনেকক্ষণ ধরে শুনতেছি, 22 মিনিট ধরে সিপিআর দিয়ে অ্যাকচুয়ালি তারা ফিরানো হয়েছে। এরপরে ডাক্তারদের প্রবল চেষ্টায় মৃত্যুর কাছ থেকে ফিরে আসছেন। এই যে 2 ঘন্টার ঝড়, এই 2 ঘন্টার ঝড়ে পৃথিবী এলোমেলো হয়ে গেল মনে হচ্ছিল আমাদের। যে ক্রিকেট দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যে সুরঙ্গ লাকমল তামিমের হাতে বল লাগায় ওই যে তামিমের হাতটা ভেঙে দিচ্ছিলেন, সেই সুরঙ্গ লাকমল স্ট্যাটাস দিলেন যে খেলার একজন লিজেন্ড তামিম ইকবাল আজকে হাসপাতালে। এটা আমাদের সবার মন খারাপ হয়ে গেছে। পুরো ক্রিকেট ওয়ার্ল্ড তামিম আপনার পিছনে আছে, আপনি ফাইট করেন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। লাসিথ মালিঙ্গা, কে কে আর, দুনিয়ার নাম করা সব খেলোয়াড়রা স্ট্যাটাস দিচ্ছেন, সেখানে মন্তব্য করতেছেন যে তামিমরে নিয়ে সবাই চিন্তায়। এই সময়টা আমার মনে হচ্ছিল যে আজকে তো সাকিবের জন্মদিন। সাকিব কিভাবে দেখতেছে দুইটা মানুষ, একটা মানুষ আরেকটা মানুষকে ছাড়া আধা ঘন্টা ছেড়ে থাকতে পারতো না। আধা ঘন্টা দুইজন একজন আরেকজনকে না দেখে থাকতে পারতো না। এক রুমে না থেকে তারা রাতে ঘুমাতে পারতো না। সেই দুজনের সম্পর্ক আজকে কোথায় গিয়ে ঠেকলো যে পুরো জাতি বিভক্ত হয়ে গেছে। সেই জায়গায় সাকিবের কেমন লাগতেছে? এই যে সাময়িক কথা বলা বন্ধ, এই যে বিভক্তি, এইটা বড়, নাকি 15-16 বছর ধরে যে লোকটার সঙ্গে ভাইয়ের মতো মিশছে সেই লোকটার টানটা বড়? আমি এইটা দেখতে চাচ্ছিলাম।
আমি খুব চাচ্ছিলাম যে সাকিব এখানে কি রিয়াক্ট করে। ওই দিনই কিন্তু আদালত রায় দিল যে সাকিবের সম্পত্তি ক্রোক করা হবে। মানে সাকিবের মাথায় তখন দেখেন ত্রিমুখী একটা চিন্তা। একদিকে নিজের জন্মদিন, একটু হলেও তো আনন্দের উপলক্ষ, ভক্তরা কেক কাটতেছে, অমুক করতেছে, তারা ভিডিও কলে কানেক্ট করতেছে, বাসায় নিশ্চয়ই ছোটখাটো প্রোগ্রাম, এর মধ্যে আদালতের ওই রায়। সবচেয়ে বড় হচ্ছে এই লোকটা নিশ্চয়ই তছনছ করে দিচ্ছে তামিম বিষয়ক চিন্তা। চুপ থাকতে পারলো না তো, শেষ পর্যন্ত চুপ থাকতে পারলো না তো। স্রষ্টা যে মানুষ প্রাণীটারে বানায় পাঠায়, এই মানুষটারে বাইরে থেকে আপনার দেখে যতই শক্ত মনে হোক, যতই মনে হোক এই লোকটা ভিলেনের মতো, শেষ পর্যন্ত পারে না কিন্তু। শেষ পর্যন্ত ওই আবেগের কাছে ভেঙে পড়ে। এবং শেষ পর্যন্ত সাকিবের ওই স্ট্যাটাসটা আমাদের তাই বললো। সে তামিমকে ভাই বলে উল্লেখ করে স্ট্যাটাস দিল এবং বললো যে আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার হবে আপনারা যদি তামিমের জন্য দোয়া করেন। এর চেয়ে বড় উপহার আমার দরকার নাই। মানে এইটা হচ্ছে সাকিবের মনের কথা। সাকিব 780টা কথা বলতে পারে, যেগুলো নিয়ে আমি বলে দিতে পারবো যে এটা ওর মনের কথা না। কিন্তু কাউকের স্ট্যাটাস দেখে আমি বুঝছি যে এইখানে ও পুরোটা বলে নাই। ও কখনো তো মন খুলে কথা বলে না। ও যতটা মনে মনে ওর লাগতেছে, ওর বুকের ভিতরে লাগতেছে, তা বলে নাই। সাকিবের বাবা মা এই যে হসপিটালে গেছেন, ওখানে গিয়ে মাসুর আঙ্কেল যে কথাটা বলছেন এটা সত্যি। কারণ ইকবাল ভাই তো তখন ফুটবলের সবচেয়ে বড় অর্গানাইজারদের একজন। ফলে নিশ্চয়ই মাসুর আঙ্কেল নিজেও তখন ফুটবল খেলতেন। ফলে দুজনের সম্পর্ক একটা থাকতেই পারে। তার চেয়েও বড় কথা, সাকিবের একটা সরাসরি সম্মতি বা অনুরোধ না থাকলে সাকিবের বাবা মা খালি খালি তামিমের পাশে গিয়ে হাজির হয়েছেন এটা আমার মনে হয় না। সাকিব এই অনুরোধটা করে। দেখেন সাকিবের বইটা আমি যখন পাবলিশ করলাম, সাকিব তখন দেশে থাকতে পারে নাই। সাকিব ওর মাকে রিকোয়েস্ট করছিল যে আম্মা আপনি একটু যান, যে দাদার ওই বইটা উদ্বোধন করে দিয়ে আসেন। এই জিনিসটা সাকিব করেন। আজকে যে তামিমের হাসপাতাল বিছানার পাশে অন্য দুজন গিয়ে দাঁড়ালেন, এটা সাকিবের বিনা সম্মতিতে বা বিনা অনুরোধে হয়েছে এটা আমার মনে হয় না। তো একটু আমরা ভাবি যে সাকিব তামিম সম্পর্কটা কিভাবে এমন হলো। সাকিব তামিমের বন্ধুত্ব শুরু ওদের বয়স যখন 15 হয়নি তখন বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 15 দলে দুজন একসঙ্গে ডাক পেল। ওদের দুজনের বন্ধুত্ব শুরু বিকেএসপির হোস্টেল থেকে। তামিম তো বিকেএসপি রেস্টুরেন্ট না, সাকিব বিকেএসপি রেস্টুরেন্ট। দুজনের ঘটনাচক্রে একই রুমে থাকতে হলো ওই আন্ডার 15 খেলোয়াড় হিসেবে। সেই থেকে দুজনের বন্ধুত্ব শুরু। এরপরে আমরা চোখের সামনে দেখছি যে কিরকম সহোদরের মতো, মানিক জোড়ের মতো দুজন ঘুরে বেড়াচ্ছে। মানে একজন এখানে গেলে আরেকজন এখানে বেশিক্ষণ থাকতে পারে না, ওখানে চলে যায়। ওরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হলো একসঙ্গে, সবকিছুতে সাকিব তামিম একসঙ্গে। সাকিবকে কোনো কোম্পানি যদি সই করাতে পারে কোনো একটা বিজ্ঞাপনে, তামিম ওখানে অটোমেটিক পেয়ে যায় ওরা তাকে। তামিমকে আর অনুরোধ করতে হয় না। একই কথা তামিমের ক্ষেত্রেও, তামিমকে যদি সই করাতে পারে সাকিবকে ওরা পেয়ে যায়। সবকিছুতে তারা একসঙ্গে এক রুমে থাকে। ইন্টারন্যাশনালে চলে আসছে 15-17 যুব দল পার করে তারা দুজনই ইন্টারন্যাশনালে চলে আসছে, ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন হয়ে গেছে। ক্যাপ্টেন তো আলাদা রুমে থাকার কথা, কিন্তু তারা একসঙ্গেই থাকে। ইভেন মিরপুরে তারা এক বাসাতেও থাকতো। মানে সম্পর্কটা এমন ছিল, শুধু সাকিব বা শুধু তামিম বলে কিছু ছিল না। আমরা একসঙ্গে উচ্চারণ করতাম সাকিব তামিম। কত দুষ্টুমি, কত কিছু যে স্মৃতি আছে দুজনের। বিপিএল ফাইনালে দুজনে মুখোমুখি হলো, সে কি দুষ্টুমি, একজন আরেকজনকে নিয়ে প্রেস কনফারেন্সে কি খোঁচাখুচি, সাকিবকে এই করতে দেব না, তামিমকে ওই করতে দেব না, কত রকম দুষ্টুমি। তামিম যেদিন বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেল, সাকিব ওই দিন কি এক ঘটনাচক্রে প্রেস কনফারেন্সে আসছিল। আমি কোশ্চেন করছিলাম যে সাকিব আপনার এই টপকায় তামিম তো 1 নম্বরে চলে গেল। বললো যে বলেন পারলে 2-4 ওভার বল করে দেখাক। মানে সেই সময় সম্পর্কটা এমন ছিল যে প্রকাশ্যে খুনসুটি করতো সবার সামনে। সেই জিনিসটা 2018-19 পর্যন্ত খুব ইন্ট্যাক্ট ছিল। সাকিব তামিম ভাই ভাই ছিল। বন্ধু বললে আমার ধারণা একটু কমায় বলা হয়। কোনো বন্ধুত্বের রিলেশন এই পর্যায়ে থাকে না। ওরা একজন আরেকজনের ঘাড়ে হাত দিয়ে হাঁটতো না। কিন্তু আপনি এখনো গুগল করলে অজস্র ছবি পাবেন যেখানে দেখবেন যে আলাদাও বসতো না। দুজন যে ড্রেসিং রুমে বসতো বা কোথাও বসতো, আলাদাও বসতো না। ওদের সঙ্গে অজস্র কথা, ওদের নিজেদের ভিতরে অজস্র কথা। সেই জিনিসটা 2019 বিশ্বকাপের থেকেই আসলে ভেঙে যাওয়া শুরু করলো। এর পরের বছর দুয়েকের মধ্যে জিনিসটা আসলে একটা কদাকার রূপ পেল। কদাকার রূপ পেল। কি নিয়ে এমন হলো? এই উৎসাহের তো শেষ নাই। কত লোকে মেসেজ দেয়। এ পর্যন্ত আমার মতো নাদান মানুষ, যার সঙ্গে সাকিবেরও তামিমেরও কারোরই খুব সুসম্পর্ক নাই, ফলে আমার পক্ষে তো এটা জানার সুযোগই নাই, তাকেও কত লোকে জানতে চায় দাদা সাকিব তামিমের কি হয়েছিল। কেউ জানে না, ওরা ছাড়া কেউ জানে না। যত কিছু শোনেন সব গুজব, যত কিছু শোনেন সব গুজব। অনেক রকমের ইকুয়েশন আছে। ব্যক্তিত্বের সংঘাত,
আলাদা জায়গায় থাকা, নানা রকম ইকুয়েশন আছে, পারিবারিক টানা পড়েন, বহু কিছু আছে। রিয়েলিটি হচ্ছে দুজনের সম্পর্ক আর থাকলো না, দুজনের সম্পর্ক আলাদা হয়ে গেল। দেখেন আমি না একটু গাধা প্রকৃতি, আমি এই কোনো কিছু এত সহজে বুঝতে পারি না। আমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেওয়া লাগে যে ওই যে ওইটা ঘটতেছে, টিউবলাইট দেখছেন না, ওই যে বলি আমরা টিউবলাইটের মতো দিকে জ্বলে, আমার মাথা ঠিক মতো কাজ করে না। আমি আমার ভালো করে মনে আছে যে প্রথম কোন দিন দেখলাম যে সাকিব তামিম আর সাকিব তামিম জুটি নাই, আমি গ্রাউন্ড স্ট্যান্ডের উপরে আরো অনেক সাংবাদিকের সঙ্গে দাঁড়ায় আছি। দেখি সাকিব হেঁটে আসতেছে ইনডোর থেকে, তামিম সেন্ট্রাল উইকেটের সামনে দাঁড়ানো। সাকিবের পাশ থেকে চলে গেল, তামিম কোনো কথা বলল না। একটু কেমন ধাক্কা লাগলো। এটা তো হতেই পারে, ক্রিকেট মাঠে এরকম হাজার বার হয় যে একবার ভাই ভাই হেঁটে যাচ্ছে তারপরেও কথা হয় না, সববার কি কথা বলে নাকি সবাই, কিন্তু এটা একটু ধাক্কা লাগলো। আমি পাশে দাঁড়ায় থাকা আমার এক বন্ধু স্থানীয় সাংবাদিককে জিজ্ঞেস করলাম যে ওদের কি কোনো সমস্যা চলতেছে, তখন আমার দিকে ফিরে বলে আপনি কিছু জানেন না? আমি বললাম কেন? তো বললো ওরা তো প্রায় 6 মাস হলো কথা বলে না। হ্যাঁ, বিষয়টা এই পর্যায়ে চলে গেল, কথা বলাই বন্ধ। এবং বিষয়টা আরো খারাপ হলো একসময়, ড্রেসিং রুমে একসময় পরিবেশ এরকম হলো সেই ওয়াকার ওয়াসিমের মতো। ওয়াকার ওয়াসিমের গল্পও একদিন বলবো, মাঝে লিখছিলাম, তারপর একদিন বলে শোনাবো। মানে কেউ কারোর সঙ্গে তো কথা বলেই না, উপরন্তু তামিমের সঙ্গে কথা বলে এরকম ছেলেদের সঙ্গেও সাকিবের লোকজন কথা বলে না। মানে সাকিব তামিম দুই ভাগে বিভক্ত হয়ে গেল ড্রেসিং রুম। বিশেষত সংকটে পড়লো জুনিয়ররা, তারা সাকিবের সঙ্গে কথা বলতেছে দেখলে তামিম রাগ করে, তামিমের সঙ্গে কথা বলতেছে দেখলে সাকিব রাগ করে। একমাত্র মেহেদী হাসান মিরাজ ইনামুল হকের রোল প্লে করলো। কি রকম? মিরাজ দুজনের সঙ্গেই কথা বলতো, মিরাজ দুজনেরই ভাই ভাই করতো। ফলে সাকিবের কিছু দরকার হলে সাকিব মিরাজকে বলতো তামিমকে ওইটা কনভে করার জন্য, একই রকম তামিমের কিছু দরকার হলে তামিম ওইটা মিরাজকে বলতো। মানে ঠিক একই ঘটনা ওয়াকার ওয়াসিমের ক্ষেত্রে ইনজামাম ওই সময় এই রোলটা প্লে করতেন। পরিস্থিতিটা আসলেই ভালো ছিল না ওই সময়। মনি ভাই তারেক মাহমুদ একটা স্টোরি করছিলেন যে ড্রেসিং রুমের পরিবেশ বেশ খারাপ হয়ে গেছে। সেটা এই পর্যায়ে গেছে যে জুনিয়র ক্রিকেটাররা নিজেরা নিজেদের ভিতরে আলোচনা করতেছে যে এইভাবে কতদিন আমরা একজনের সঙ্গে কথা বললে ওনারা রাগ হয়, যার সঙ্গে কথা বলে তার কাউন্টার পাল্ট রাগ হয়। এখন এটা আসলেই খারাপ ছিল, কিন্তু এই খারাপ জিনিসটাকে প্রকাশ্যে আনলেন কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই। এরকম অবস্থায় বোর্ড প্রেসিডেন্ট আইডিয়ালি যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে যেহেতু সাকিব তামিম একই গুরুর শিষ্য, আবার ফাহিম ভাইয়ের শিষ্য, ফাহিম ভাইকে বলা যেত, একটা দায়িত্ব দেওয়া যেত বোর্ডের তরফ থেকে। তখনো পর্যন্ত যতদূর মনে পড়ে ফাহিম ভাই বোর্ডে চাকরি করেন, ফলে ফাহিম ভাইকে দায়িত্ব দেওয়া যেত, চাকরি না করলেও দেওয়া যেত, যে ফাহিম আপনি একটু দেখেন দুজনকে অন্তত এইটুকু কনভিন্স করা যায় কিনা যে তোমরা ড্রেসিং রুমের পরিবেশটা নষ্ট করো না। ফলে এটা বোর্ড চাইলে এটা সমাধানের চেষ্টা করতে পারতো। দুজনকে আবার বন্ধু বানানো তো বোর্ডের কাজ না। বন্ধু থাকুক শত্রু থাকুক সমস্যা নেই, যেন ড্রেসিং রুমে এটার প্রভাব না পড়ে। এই অ্যাসাইনমেন্ট কাউকে দেওয়া যেতে পারতো, সালাউদ্দিন ভাইকে দেওয়া যেতে পারতো, ফাহিম ভাইকে দেওয়া যেতে পারতো, আরো অনেককে দেওয়া যেতে পারতো, সুমন ভাইকে দেওয়া যেতে পারতো। তা না করে বোর্ড প্রেসিডেন্ট এটা মিডিয়াতে বলতেন যে এই দুজনের সম্পর্কের কারণে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হচ্ছে। এইটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বাজে দিন ছিল, পাপন ভাই যে কাজটা করলেন। এইটার ফল হলো অনেক রকম। এদের এই গন্ডগোলটা প্রকাশ্যে চলে আসলো, ফলে এরা প্রকাশ্যে বিভিন্ন কাজ করতে, পরস্পরের বিপক্ষে কথা বলতে আর দ্বিধাবোধ করতেছিল না। এতদিন একটা চক্ষু লজ্জার ব্যাপার ছিল যে কেউ তো জানে না, আমরা গোপনে গোপনে শত্রুতা করবো। এরা সেই বিভিন্ন কাণ্ড প্রকাশ্যে করলো, দুজনকে এই জন্য আমি দায়ী করবো। মানে নির্দিষ্ট করে বলতেছি না অমুক অমুকটা করছিল বা তমুক তমুকটা করছিল, দুজনই করছে। তার চেয়ে বেশি নোংরামি শুরু হলো যেটা এখনো চলমান, সেটা হচ্ছে সাকিবিয়ান তামিমিয়ান বলে একটা যোদ্ধা গোষ্ঠী তৈরি হলো। এটা আমি বলি যে নির্বোধ একটা যোদ্ধা গোষ্ঠী। এরা যদি আমার এই কন্টেন্ট শুনে গালাগালি শুরু করে, করুক, কিচ্ছু যায় আসে না। এই দুটো গোষ্ঠী আসলে নির্বোধ। একটা গোষ্ঠী যদি কোনো মানুষ যদি মনে করে যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ে অমুক খেলোয়াড়টা বড়, সেটা সাকিব হোক তামিম হোক, তাহলে সেই লোকটাকে আমি আমার ভাই মনে করি না, সেই লোকটাকে আমি কোনোভাবে বুদ্ধিমান লোক মনে করি না। একটা বুদ্ধিমান লোকের কাছে আগে হচ্ছে বাংলাদেশ দল, সেই দলটার জন্য যে সবচেয়ে বেশি উপকারী তারে আমি সাপোর্ট করব। কিন্তু কোনোভাবে ইকুয়েশনটা এই হতে পারে না যে দলের যাই হোক আমি আগে তামিমের সঙ্গে বা আমি আগে সাকিবের সঙ্গে। এই লোকগুলোর ভিতরে আমি এই ব্যাপারটা দেখি, এটা একটা চরম খারাপ ব্যাপার। এটা বন্ধ করার জন্য কিন্তু দুজনের যথেষ্ট চেষ্টাও করছে। তামিম তো প্রকাশ্যেই বলছে যে এইসব সাকিবিয়ান তামিমিয়ান করেন, এটা করার দরকার নেই, বাংলাদেশ দলের পাশে থাকেন। যাই হোক, পুরো ব্যাপারটা একটা নোংরামিতে পরিণত হলো। মানে আমাকে নিয়ে অনেকেই আমার কন্টেন্টে অভিযোগ করে আপনি সাকিবের ভালো বলেন আবার তামিমের ভালো বলেন কি করে। আহা, কোন জগতে এরা বসবাস করে? সাকিব যেন আমার নিকারাগুয়ার লোক আর তামিম হচ্ছে কম্বোডিয়ার লোক। আরে ভাই, দুইটাই তো আমার ছেলে,
দুইটাই তো আমার দেশের প্রতিনিধিত্ব করছে, আমার ফ্ল্যাগ নিয়ে তারা বড় করছে। আমি ওদের ভালো বলবো না কার ভালো বলবো? আমার একজনের ভালো বলতে গেলে আরেকজনের খারাপ বলতে হবে? কোথায় লেখা আছে এই কথা? আমি কখনো বলতে পারবো না। যেদের খারাপ বলবো দুজনের খারাপটাই বলবো। এরপর বোল্ড আরো কিছু কাজ করলো যেগুলো আর কি আমি প্রুভ করতে পারবো না, কিন্তু আমি বুঝি যে এগুলো করা হয়েছে। সেটা হচ্ছে সাকিবের কাছে তামিমকে ভিলেন বানানোর জন্য এবং তামিমের কাছে সাকিবকে ভিলেন বানানোর জন্য সঙ্গে দুই গোষ্ঠীকে পরস্পরের বিরুদ্ধে লীলায় দেওয়ার জন্য এরা নানা রকম ইঙ্গিতপূর্ণ কথা বোর্ড থেকে ছড়ানো শুরু করলো। সাকিব দলে চান্স পায় না কেন? তামিম চেষ্টা করছে তাইতে চান্স পায় নাই। তামিম দলে চান্স পায় না কেন? সাকিব চেষ্টা করছে তাইতে চান্স পায় নাই। এরকম নানা রকম কথাবার্তা বোর্ডের ভিতরের লোকজনে নানাভাবে মিডিয়ায় ফেসবুকে নানা জায়গায় ছড়ায় দেওয়া শুরু করলো। আমি এটার পিছনে আমরা ভিউ ব্যবসায়ীরা লেগে গেলাম। তারা সাকিব তামিম নিয়ে নানা রকম স্টোরি করা, রগরগে স্টোরি করা, সেই রগরগে স্টোরি গুলোতে উৎসাহ দিচ্ছিল তখন বোর্ড। ফলে ব্যাপারটা মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাঁধায় রাখার মতো দুটো নাম হওয়ার কথা ছিল, সাকিব আর তামিমকে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবিয়ান তামিমিয়ান দ্বন্দ্বটা সবচেয়ে নোংরা অধ্যায়ে পরিণত হলো, সবচেয়ে নোংরা অধ্যায়ে পরিণত হলো। যদি ধরেন তামিম ওই নাটকীয় ভাবে দল থেকে বাদ না পড়ত এবং শেষ পর্যন্ত যদি দলের সঙ্গে যেত, তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস অন্যরকম হয়ে যেত। 2023 সালের ডিজাস্টারাস বিশ্বকাপ আমাদের দেখতে হতো না। সাকিব তো চেষ্টা করছে যতদূর পারে, সেই তো পারফর্ম করে, সেই তো নানা রকম নাটকীয়তা করে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যবস্থা করলো। তামিমও যদি সঙ্গে থাকতো আমি নিশ্চিত আমি পারফর্ম করতো, 2023 বিশ্বকাপ হয়তো আরেকটু বেটার করতো। তো আজকে সেই জায়গাটা আরেকবার ঘটলো। দেখেন সাকিব তামিম আর কোনোদিন ওই বন্ধু হবে এই আস্থা আমার নাই, এই বিশ্বাস আমি করতেছি না। কিন্তু কায় মনোবাকে প্রার্থনা করি যে আমি তো আর দীর্ঘকাল বাঁচবো তা না, সাকিব তামিম আমার চেয়ে অনেক ছোট, ওরা অনেকদিন বাঁচবে। কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর, কোনো একজন মানুষ কোনো একদিন এইসব বিহাইন্ড দ্য সিন ব্যাপার স্যাপার নিয়ে বিস্তারিত কথা বলবে। তার চেয়ে বড় কথা এরকম কোন একটা জায়গায় বসে কেউ একদিন হয়তো বলবে যে এই সাকিব তামিম আবার গলায় হাত দিয়ে হাঁটতেছে, বৃদ্ধ বয়সে হোক তো হাঁটতেছে। তো সেইটা আসলে আমি জানি ইউটোপিয়ান একটা কল্পনা, সেটা আমি আশা করি না। আমি শুধু ভাবি যে এই যে সাকিব আবার বললো যে আমার ভাই অসুস্থ, আমার ভাই হার্ট অ্যাটাক করছে, আমার ভাই তামিমের জন্য সবাই দোয়া করবেন, এইখানটা থাকুক অন্তত, এর থেকে আর না পেছাক, প্রকাশ্যে অন্তত তারা এই ভাইটা থাকুক। তারপরে সাকিবিয়ান তামিমিয়ান আপনারা যা করতেছেন আপনারা একবার চুপ করে ভাবেন, পরস্পরের সঙ্গে আড্ডা দিতে দিতে ভাইবেন না। ফেসবুকে একটা কমেন্ট করারই জীবনের শেষ লক্ষ্য ধরে নিয়েন না। আপনি প্রতিপক্ষের একটা গালি দিতে পারা, সাকিব ভক্তদের একটা গালি দিতে পারাটাই যদি জীবনের শেষ ভরসা মনে করেন, বড় কাজ মনে করেন, তামিম ভক্তদের একটা গালি দিতে পারাটাই যদি বড় একটা অ্যাওয়ার্ড মনে করেন, এটা তো হইল না। আপনারা অনেক বড় শক্তি রে ভাই। বারবার বলি বাংলাদেশের ক্রিকেট দাঁড়ায় আছে মূলত আপনাদের উপরে, মানে দর্শকের উপরে, সমর্থকের উপরে। সাকিব তামিম তো পরে হিরো, আগে তো আপনারা হিরো। তা আপনারা বিভক্ত হয়েন না, আপনারা আজ থেকে ভুলে যান। সাকিবিয়ান থাকেন, তামিমিয়ান থাকেন, কিন্তু রেসপেক্ট নিয়ে থাকেন, যে পরস্পরের বিপদের সময় অন্তত ভাই ডাকতে পারি যেন। যখন বাংলাদেশের ক্রাইসিস, আজকে বাংলাদেশের ক্রিকেট আন্ডার ক্রাইসিস, বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে আমরা ঠিক বুঝতেছি না। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটেও পেছানো শুরু করছে, টেস্টে তো ভালো পারফরমেন্স নাই, টি-20-তে আমরা কি করব জানি না। এই সময়টা না আপনারা হাতে হাত রেখে বিসিবি কে বলবেন যে এই কাজগুলো করো, বিসিবি কে বাধ্য করবেন এই কাজগুলো করতে। আপনারা কোথায় সাকিব তামিম নিয়ে পড়ে আছেন কেন? সাকিব তামিম দেখেন আজকে মিশে গেছে, 2 দিন পরে মিশে যাবে, আপনারা মুখ দেখাইতে পারবেন একজন আরেকজনটা? হয়তো একই মেসে থাকেন, পাশাপাশি রুমে থাকেন, পাশাপাশি বেডে ঘুমান, একজন আরেকজনের সাকিবিয়ান তামিমিয়ান বলে সহ্য করতে পারেন না, ফেসবুকে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এটা তো সত্যি না ভাই, এটা তো সঠিক না। আপনাকে বাংলাদেশি বলে গালিগালাজ করতে হবে, অন্য যদি কাউকে করেন না, কাউরেই গালিগালাজ করাটা আমি সমর্থন করি না। গালিগালাজ কোনো পথ না, আপনার পথ হচ্ছে সঠিক যুক্তির পথে কথা বল। যাই হোক, শুধুমাত্র এই রিকোয়েস্টটা করি যে সাকিব তামিম যতটুকু আগাইছে, যতটুকু সম্পর্ক বিল্ড হচ্ছে, সাকিবকে বলি ফোনটা হাতে নেন, একবার কথা হয়ে যাক। তামিম হয়তো এখন ফোনে কথা বলার মতো অবস্থায় আছে, আমি জানি না, হয়তো হয়েও গেছে কথা। এগুলো তো আর তারা ড্রাগ ডোল পিটায় বলবে না যে আমি কিন্তু ভাই তামিমের সঙ্গে কথা বলছি। যাই হোক, তারা যা করে এটা তাদের উপর ছাড়েন। আমাদের যে কাজটা আমরা তাই করি, সেটা হচ্ছে আমরা সাকিবিয়ান তামিমিয়ান বুকের ভিতরে থাক, এখন বাকিটা আমরা বাংলাদেশের জন্য করি।